নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের সঙ্গে আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকের নতুন সাবস্ক্রাইবারদের স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প দেবযানী বসু কুমারের লেখা আরব সাগরের তীরে। এই ঘটনা কি সত্যি সত্যি ঘটা সম্ভব? কিন্তু যা ঘটেছিল তাকে সত্যি বলতেই হবে। এ কোনো শয়তানের কারসাজি হতেই হবে। সাময়িকভাবে সেই সময় অরণি ও যুথিকার রিপুর ওপর দখল নিয়েছিল কোনো শয়তান, আর কিছু নয়, নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য। সকাল থেকেই সেদিন আকাশটা ছিল মেঘলা। রাত 8টা নাগাদ মেঘ ভাঙা বৃষ্টি। আর মেঘ ভাঙা বৃষ্টি যে সে বৃষ্টি নয়, মনে হলো এক আকাশ জল যেন কেউ উপুর করে দিল মুম্বাই শহরের ওপরে। মুহূর্তে মনে হলো শহর জুড়ে চারদিকে জলের তাথই তাথই নৃত্য, আর রাস্তা যেন ওগো নদী আপন বেগে পাগল পাড়া। বেচারা অরণি কি কুক্ষণেই সেদিন বেরিয়েছিল বাড়ি খুঁজতে। চাকরি করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, পদমর্যাদাতেও বেশ ওপরের দিকে। অফিসের নতুন শাখা খোলা হবে মুম্বাই শহরে, তাই বদলি। এদিকে স্ত্রী অন্তঃসত্ত্বা, একেবারে বাসস্থানের ব্যবস্থা করে নিয়ে আসবে কলকাতা থেকে। রোজই কলকাতা থেকে তাগাদার ফোন কল আসে, একা থাকতে ভালো লাগছে না বলে। তাই সময় সুযোগ পেলেই বাড়ি বাড়ি করে শহর চষে ফেলছে। এক কলিগের কাছে খবর পেয়েই অফিসের পর খোঁজ করতে চলে এসেছে একটা 2 কামরার ছোট্ট ফ্ল্যাটের জুহুর কাছে চৌপাটি এলাকায়। এ শহরে যা বাড়ির ভাড়া, একটাও মন মতো জুটছে না। দেখেই চলেছে একটার পর একটা। বৃষ্টির জন্য বাড়ি তো দেখা হলোই না, তার মধ্যে এই বিপত্তি। সেই দাঁড়িয়ে রাত 8টা থেকে একটা রংচটা বাড়ির দরজার সামনে কার্নিশের তলায়। নাজেহাল অবস্থা, ভিজে একসা, তার সাথে সমুদ্রের ঠান্ডা হাওয়ায় রীতিমতো শীত করছে। হঠাৎই এক মহিলা রাতে বাড়ির সদর দরজায় তালা দিতে এসে অরণিকে ওই অবস্থায় দেখে ভেতরে যেতে বলে। শহরের যা হাল, ভোরের আগে হোটেলে ফেরার কোনো উপায় নেই। তখন ঠকঠক করে কাঁপুনি হচ্ছে। মহিলা একটা তোয়ালে আর মেয়েদের একটা পাজামা এগিয়ে দেন। কথা বলতে বলতে অনেক কিছুই জানতে পারে। ওনার নাম যুথিকা সরকার। বয়স আন্দাজ 40-এর কোঠায়। নিজে অবিবাহিত, একাই থাকেন ওই 1 কামরার ফ্ল্যাটে। প্রাইভেট ফার্মে চাকরি করেন। ধাতস্থ হয়ে খেয়াল হয় মহিলা একাই মদ্যপান করছিলেন। অনুমতি নিয়ে অরণিকেও এগিয়ে দেন একটা গ্লাস। কিন্তু সেদিন ওরা নেশা করেনি, নেশা ওদের বশ করেছিল। না যুথিকা সরকার, না অরণি সেনগুপ্ত, কেউই সেরকম স্বভাবের নয়। জীবনে সংযমী দুজনেই। মাত্রাতিরিক্ত নেশার জন্যই হোক বা অন্য কোনো কারণে দুজনে হঠাৎ ঘনিষ্ঠ হয়ে পড়ে, আর একসময় সংযম হারিয়ে তলিয়ে যায় অতল অন্ধকারে। সম্বিত ফিরতেই দুজনে কোনো কৈফিয়ত খাড়া করতে পারে না। নিজেরা নিজেদের মুখোমুখি হতে সাহসে কুলোয় না, আত্মগ্লানিতে ভোগে। অরণি মনে মনে অনুতাপে পুড়তে থাকে, কারণ সত্যি ও নন্দিতাকে ভালোবাসে। নিজেকে ক্ষমা করতে পারে না। আর যুথিকা নিজেকে বোঝায় যে ভুলটা ভুলই। ইতিমধ্যে প্রায় মাস 4 কেটে গেছে। আন্ধেরিতে একটা ফ্ল্যাট ভাড়া করে নন্দিতাকে নিয়ে এসছে। তখন ভরা মাস, সময় এগিয়ে আসছে। একাই যতটা পারে যত্ন আত্তি করে নন্দিতার। হঠাৎ একদিন মুঠোফোনে একটা অচেনা নম্বর বেজে ওঠে। ও প্রান্তে যুথিকা সরকার। জরুরি প্রয়োজন, সেদিনই দেখা করতে হবে। নেশার ঘোরে কখন যে মহিলাকে ফোন নাম্বার দিয়েছে মনেই পড়ে না। ভয়ে গলাটা কেমন শুকিয়ে যায়। উত্তর দেওয়ার আগেই ও প্রান্ত থেকে লাইনটা কেটে যায়। সন্ধেবেলা জানতে পারে যুথিকা দেবী অন্তঃসত্ত্বা। তিনি ঠান্ডা গলায় জানান, হতে পারে এই বাচ্চা অবাঞ্ছিত, ক্ষণিক উত্তেজনার ফল, কিন্তু বাচ্চা ওনার, আর সে এই পৃথিবীর আলো দেখবেই। অরণি না চাইলে উনি কোনোদিন পিতৃত্ব দাবি করবেন না ঠিকই, কিন্তু প্রয়োজনে পাশে থাকতে হবে। ওনার হিমশীতল আওয়াজ কেমন আদেশের মতো শোনায়। কুলকুল করে ঘামতে থাকে অরণি। অসহায় বোধ করে। কি করে বোঝাবে যুথিকাকে যে ঘরে তার স্ত্রী আছে, আর অরণি সন্তানের মা হতে চলেছে। প্রথমে অনুনয় বিনয় করে, অনুরোধ উপরোধে, ধমকিতে কিছুতেই কাজ হয় না। 1 ইঞ্চিও টলানো যায় না মহিলাকে।
কিছুতেই অরণি বোঝাতে পারে না যে এ কোনো ভালোবাসার সন্তান নয়। এমন সন্তানের পৃথিবীর আলো না দেখাই ভালো। রোজই চলতে থাকে এই নিয়ে আলোচনা, বাক বিতণ্ডা। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, প্রমাদ গণে অরণি। মনের মধ্যে চলতে থাকে ছটফটানে। কি করে সারা জীবন দু নৌকায় পা দিয়ে জীবন কাটাবে? কে বলতে পারে ভবিষ্যতে এই অবৈধ সন্তানের কর্তৃত্ব দাবি করবেন না ওই মহিলা? আর প্রমাণ করা সে তো এখনকার দিনে বাঁ হাতের খেল। তখন কি জবাব দেবে নন্দিতাকে? তখন ওর ভালোবাসার ঘর তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ওর মতো ঘরোয়া ছাপোষা মানুষকেও অন্য কিছু ভাবতে হয়। শুরু হয় অভিনয়। প্রতিদিন অফিস ফেরতা আসে যুথিকার ফ্ল্যাটে। সময় কাটায়, সঙ্গে থাকার আশ্বাস দেয়, ভরসা যোগায়। বিশ্বাস অর্জন করতে দেরি হয় না। একদিন বেড়াতে যাবার নাম করে নিয়ে যায় আরব সাগরের নির্জন কিনারায়। তখন ভরা জোয়ার ধাক্কা দিয়ে ফেলে দেয় সমুদ্রে। মুখটা চেপে ধরে সাগরের লোনা জলে। একটু ছটফট আর তারপরেই নিথর। দেহটা পড়ে থাকে বালু তটে। অরণি আর পেছন দিকে তাকায় না। প্রমাণের অভাবে মৃত্যুর কোনো কিনারা হয় না, সব ধামাচাপা পড়ে যায়। অরণি সব ভুলতে চায়, কিন্তু যুথিকা কি এত সহজে ভুলতে দেবে অরণিকে? এদিকে নন্দিতার প্রসবের সময় আসন্ন। ভর্তি হয় মুম্বাইয়ের এক নার্সিং হোমে। ডাক্তারের কথা অনুযায়ী সমস্ত রিপোর্ট ঠিকঠাক থাকা সত্ত্বেও লেবার রুম থেকে বেরিয়ে ডাক্তার জানায় মৃত সন্তানের জন্ম হয়েছে। মা ও বাচ্চা সুস্থ থাকা সত্ত্বেও জন্মের পর দেখা যায় বাচ্চার ওজন খুব কম, আর 5 মাসের পর শারীরিক গঠন আর বাড়েনি। হতাশায় ভেঙে পড়ে স্বামী স্ত্রী। ডাক্তার বিশেষ সদুত্তর দিতে পারে না এমন অদ্ভুত ঘটনার। পরের বার আরো সতর্কতা, কিন্তু ফল সেই একই। আবার মৃত সন্তান, আবার সেই একই শারীরিক ত্রুটি। ডাক্তাররা বিশেষ বৈঠক করে, কিন্তু ফলাফল শূন্য। বারবার 5 বার শারীরিক গঠনগত ত্রুটি নিয়ে মৃত সন্তান প্রসব। ডাক্তাররা অথই জলে, জটিল সমস্যা। সবার মনে অসংখ্য প্রশ্ন, যার কোনো ব্যাখ্যা নেই। একটা কথা কাউকে বলতে পারে না অরণি। প্রতিবার মৃত সন্তান প্রসবের খবর আসার পর অরণিকে দেখা দেয় যুথিকার অবয়ব। ক্রূর হেসে বলে, আমাদের সন্তানকে তুমি 5 মাসের বেশি বেঁচে থাকতে দাওনি, তাই ভুলেও কোনোদিন সন্তানের মুখ দেখার আশা করো না। বারবার ক্ষমা চায় অরণি, ভিক্ষে করে একটা সন্তান। ততক্ষণে মিলিয়ে যায় যুথিকা। সমুদ্রের সেই নির্জন কিনারায় গিয়ে একা একা কান্নায় ভেঙে পড়ে অরণি। কিন্তু সবার সামনে এক বুক যন্ত্রণা পাথর চাপা দিয়ে ঘুরে বেড়ায়। একটা কথাও বলতে পারে না নন্দিতাকে। একটা ক্ষণিক উত্তেজনার গুণাগার দিতে হয় সবাইকে। 3টে জীবন বরবাদ। একজন মৃত আর 2জন জীবন মৃত। বাকি জীবনটা দুজনকে এভাবেই কাটাতে হবে। এ খোদ শয়তানের শয়তানি ছাড়া আর কি। নমস্কার, গল্পটি এখানেই শেষ হলো।